সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রায় প্রতিদিন আমরা এই সময় হাজির হয়ে যাই, নানা বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের সাথে থাকে একজন অতিথি। আজকেও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয়টি একদম সহজ, কেমন বাংলাদেশ চাই। টিভি সেটের ওপারে বসে আপনারাও আসলে চিন্তা করতে পারেন আমরা কেমন বাংলাদেশ চাই। হয়তোবা নানা জটিলতায়, নানা বাধা বিঘ্নতায় আমরা ভুলেই গিয়েছি আসলে আমরা যে দেশের নাগরিক, সেই দেশটা আমাদের কেমন হওয়া উচিত। আজকে আসুন আমরা একসাথে, আমাদের সাথে আপনারাও ভাবুন কেমন বাংলাদেশ চাই, এবং এই কেমন বাংলাদেশ চাই সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন একজন অতিথি, দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান, ঢাকা স্পেশালাইজড হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের স্টুডিওতে। আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা বলছিলাম আমাদের বিষয় কেমন বাংলাদেশ চাই। দেলোয়ার হোসেন, এক কাপ চা খেতে খেতে আসলে আমরা আলোচনায় যেতেই পারি আসলে আমাদের সামনের, আমাদের যে স্বপ্নের বাংলাদেশ কেমন হতে পারে। প্রথমে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, কেমন বাংলাদেশ আসলে আমরা চাই? আমরা এই মুহূর্তে যে সময়টা অতিক্রম করছি বা যে সময়টা আমরা যাপন করছি, আমরা একটা নতুন বাংলাদেশে আছে বলেই সকলে এই মুহূর্তে আমাদের ফিলিংস, আমাদের ধারণা, এবং আমরা অনুভব করছি যে আমরা একটা নতুন বাংলাদেশে আছি। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদেরকে একটা নতুন সূর্যোদয়ের মাধ্যমে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। বৈষম্যহীন আন্দোলন একটা সরকার পরিবর্তনের রূপ দিয়েছে, সামগ্রিক পরিবর্তন আনার সুযোগ করে দিয়েছে। আমরা সকল স্তরে বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে মানুষ ভয়হীনভাবে কথা বলবে, নিয়ম নীতির মধ্য দিয়ে দেশের সকল সেক্টর পরিচালিত হবে, আমাদের রাজনীতির নিয়মে শৃঙ্খলিতভাবে চলবে। যেভাবে একটি গণতান্ত্রিক বিশ্ব সভ্য সমাজে দেশ পরিচালিত হয়, আমাদের দেশটি সেভাবে পরিচালিত হবে। আমাদের অর্থনীতি শৃঙ্খলার মধ্য দিয়ে আসবে, ব্যাংকিং সিস্টেম শৃঙ্খলার মধ্য দিয়ে চলবে, শোষণ থাকবে না, গুম খুন দুর্নীতির প্রশ্রয় আমাদের এই সমাজে আর পাবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সকলের মানবাধিকার সমান থাকবে, সকলের অর্থনৈতিক অধিকার সমান থাকবে, সাম্য থাকবে, ন্যায় থাকবে, ইনসাফ থাকবে। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, এবং আমি বিশ্বাস করি যে যাত্রা আমাদের শুরু হয়েছে। এখনও পর্যন্ত আমরা যে লক্ষণ দেখতে পাচ্ছি, একজন নাগরিক হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে আমি আশাবাদী যে দেরিতে হলেও আমরা সঠিক দিকে যাত্রা শুরু করেছি। এই যাত্রায় নিশ্চয়ই জাতি হিসাবে আমরা সঠিক পথে চলতে পারব। আপনি অনেকগুলো বিষয় বলছিলেন আসলে কেমন বাংলাদেশ চাই। আসলে যেই একটি প্রতিটি দেশ চলে জনগণ, এবং তাকে নেতৃত্ব দেয় বা তাকে শৃঙ্খলিত রাখার জন্য আসলে রাজনৈতিক দলগুলো আসে। আসলে জনগণের রাষ্ট্র তৈরি করতে আসলে হবে যদি সুন্দর একটি দেশ চাই। এই জনগণের রাষ্ট্র তৈরি করতে গেলে আসলে আমাদের কি করা উচিত, রাষ্ট্রে যারা নীতি নির্ধারকরা আছেন? আমাদের যারা রাষ্ট্রের, আমরা সবার আগেই বলি যে রাজনীতিবিদরাই দেশটা চালাবেন। আমাদের রাজনৈতিক দলগুলোকে সবার আগে নিজেদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চাটা নিয়ে আসতে হবে। জনগণের মধ্যে রাজনীতি সম্পর্কে যে বিরূপ ধারণাটা চলে এসেছে বছরের পর বছর ধরে, বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, অথবা ভয়ভীতির যে রাজনীতি, হানাহানির যে রাজনীতি, সব শেষে জুলাই অভ্যুত্থানে হাজারো ছাত্রের জীবনের বিনিময়ে সারা বিশ্ব যা অবলোকন করেছে আমরা দেখতে পেয়েছি, খুবই হৃদয় বিদারক। এক একটা দৃশ্য যখন আমরা কল্পনা করি, মানুষ হিসাবে আমরা আর স্বাভাবিক থাকতে পারি না। সারা বিশ্ব আমাদেরকে কি ভাবছে? রাজপথে যে ছাত্র জনতার রক্ত দেয়া, সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের রাজনীতিগুলোকে পরিশীলিত করতে হবে, আর রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে, যাতে তরুণ প্রজন্ম শিখে, আমরা শিখি যে এখানে রাজনীতি করতে হলেও আমাকে একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হবে, শৃঙ্খলার মধ্য দিয়ে যেতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। রাজনীতিটা যেন আমার পেশা না হয়, রাজনীতিটা যেন আমার অর্থ বিত্ত বৈভবের মালিক হওয়ার সিঁড়ি না হয়। রাজনীতিটা হবে জনগণের কল্যাণে। আমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে আমরা ইতিহাসে যদি এই বাংলাদেশি জাতিগোষ্ঠীর যারা নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশেও দেশ গড়ার কাজে যারা ভূমিকা রেখেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সকলকে
একটা সিস্টেমের মধ্যে, রাজনীতিকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারেনি। আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু স্বাধীনতার পরপরই অল্প কিছুদিনের মধ্যেই আমরা আমাদের রাজনীতির অধিকার হারিয়েছিলাম। তারপরে মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এদেশে ক্ষমতায় আসলেন। তিনি এসে আবার বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু করলেন, কিন্তু সেটাও বেশি দিনের ছিল না। আবার আমরা 9 বছরের স্বৈরাচার মুক্তির জন্য আমাদের এই দেশের লোককে সংগ্রাম করতে হয়েছে। 90-এর গণ অভ্যুত্থান 3 দলের যে রূপরেখা ছিল, সেই রূপরেখা অনুযায়ী যে সরকার প্রতিষ্ঠিত হয়, এরপর যে রাজনীতি হওয়ার কথা ছিল, সেটিও আমরা পাইনি। সকলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমাদের দেশে সৃষ্টি হয়েছিল, সেটি যদি অব্যাহত থাকতো, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটাও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠেছিল। কারণ 5 বছর পর পরই জনগণের কাছে যাবে, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হবে। একটু যদি আপনি বলছিলেন যে জবাবদিহিতার রাজনীতি, আসলে জবাবদিহিতা না থাকলে সেই আসলে স্বৈরাচারী হয়ে ওঠে। এই জনগণের প্রতি দায়বদ্ধতা এবং এই জবাবদিহিমূলক রাজনীতি তৈরি করার জন্য আসলে কি করা উচিত বলে মনে করেন? আমাদের সবারকে সিস্টেমের পরিবর্তন করতে হবে। যে সংস্কারের দাবি এখন উঠেছে, আমি বিশ্বাস করি এদেশের অধিকাংশ রাজনৈতিক দলও গত 16 বছরের অভিজ্ঞতা থেকে সংস্কার চায়। এদেশের অধিকাংশ জনগণ সংস্কার চায়, ব্যবসায়ী সমাজ সংস্কার চায়, সকল স্তরের লোকজন সংস্কার চায়। কারণ সিস্টেমের পরিবর্তন যদি না হয়, ব্যক্তির পরিবর্তন দিয়ে জাতির পরিবর্তন হবে না। এবং এই সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ইতিমধ্যে আপনারা দেখেছেন 6টি সংস্কার কমিশন গঠন করেছেন। যদিও আরও কিছু ক্ষেত্রেও সংস্কার করা দরকার বলে আমরা মনে করি, যেমন ব্যাংকিং খাত সংস্কারে একটি কমিশন গঠন করা দরকার। অর্থনীতিবিদরা অনেকে দাবি জানিয়েছেন। আমি বিশ্বাস করি যে অচিরেই সেই সংস্কার কমিশনটিও গঠিত হবে। একটি দেশের প্রাণ তো আসলে সেই দেশের অর্থনীতি। অর্থনীতিটাকে আমরা যদি দেখি, বিগত 16 বছর আমাদের অনেক ক্ষেত্রে উন্নতি তো হয়েছেই। আপনি অর্থনীতি নিয়ে বলছিলেন, এই বিষয়টি নিয়ে আমরা আরো আলোচনা করব একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর। দর্শক, বিরতির পর আবারও হাজির হয়ে গেলাম ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। জনাব দেলোয়ার হোসেন, আপনি অর্থনৈতিক সংস্কারের কথা বলছিলেন। আসলে আরেকটি বিষয় যদি আমরা পরিলক্ষিত করি, আসলে গার্মেন্টস সেক্টরে একটাই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে এবং আমরা দেখেছি যে ইতোমধ্যে অনেক অর্ডার চলে গেছে এবং পাশাপাশি মূল্যস্ফীতির ব্যাপারটা এবং ব্যাংকিং খাতে নানা জটিলতা দেখতে পাচ্ছি। আসলে এই সার্বিক সেক্টরটাকে, গার্মেন্টস সেক্টরকে এবং অর্থনৈতিক সেক্টরকে আসলে সুন্দর বাংলাদেশ গড়ার পেছনে সংস্কারের গুরুত্ব কতটা মনে করেন? এখানে সংস্কার করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমাকে দেশটাকে বাঁচাতে হবে, অর্থনীতিকে বাঁচাতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় শক্তিও জনসংখ্যা। আবার এই জনসংখ্যাকে যদি সঠিক অর্থনীতির সমৃদ্ধিতে নেওয়া না যায়, মূল কর্মশক্তি হিসাবে ব্যবহার করা না যায়, তাহলে কিন্তু আমাদের অর্থনীতিটা বাঁচবে না। তবে আমি আশাবাদী, আমরা ব্যবসায়ীরাও আশাবাদী। আমরা যদি দেখতে চাই, গত 1 মাস এই সরকার ঘর গোছানো, আগুন নেবানো বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে দাবি দাওয়া পূরণে সরকারের একটা মাস চলে গেছে। একদমই। আপনি এর মধ্যেই দেখেন বাংলাদেশ ব্যাংক, এনবিআর ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেগুলো পূরণ করা হচ্ছে। এসব সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক খাতে অনেক রক্তক্ষরণ হয়েছে, অনেক। এখানে কোনো কাগজপত্র ছাড়াই তো লোন নিয়ে চলে গেছে। 5,000 কোটি টাকা একটা প্রতিষ্ঠান ঋণ নিয়েছে, 25 বছরেও একটা টাকা ফেরত দিতে হবে না। একটা পরিবারের সদস্যদের কয়েকজনকে পরিচালক হিসাবে বসানোর জন্য ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ এর মধ্যে বন্ধ করেছে এই সরকার। এটি একটা আশার দিক, অবশ্যই অর্থনীতি সুন্দরভাবে আনার জন্য। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এই দিকটা আমাদেরকে ভাবায়, কারণ শিল্প খাতে বিশেষ করে তৈরি পোশাক খাতে অনিশ্চয়তা দেখে দিয়েছে। আমাদের যে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি, আমাদের প্রবাসীদের রক্ত ঝরা রেমিটেন্স, আরেকটি হচ্ছে এই গার্মেন্টস সেক্টর। এই সেক্টরটাকে অবশ্যই বাঁচাতে হবে। অবশ্যই। তো আপনি যদি দেখেন গাজীপুরে, আমরা পুরো গাজীপুর শিল্পাঞ্চলে যদি আমরা খবর নেই, কলকারখানা অধিদপ্তরের তথ্য মতে সেখানে 2633টি শিল্প কলকারখানা আছে। এর মধ্যে তৈরি পোশাক কারখানাই হচ্ছে 1120টি, আর অন্যান্য কারখানা 1513টি। অনিবন্ধিত শিল্প কারখানাও সেখানে আরও 400-500 রয়েছে। সব মিলিয়ে গাজীপুর শিল্পাঞ্চলে 22 লাখের মতো শ্রমিক কাজ করে। বকেয়া বেতন, বিভিন্ন দাবিতে আমরা গত 1 মাস ধরে, বিগত কয়েকদিন ধরে গাজীপুরে 60টা পোশাক কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে। অনেকগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। অবশ্য শ্রমিকদেরও কিছু বৈধ দাবি দেওয়া আছে, কিন্তু অস্থিতিশীলতার সুযোগে আমাদের পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অর্ডার বাতিল হচ্ছে। পক্ষান্তরে কী হচ্ছে? ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা ব্যবসায়ী যদি বেঁচে না থাকে, তাহলে সেখানে কর্মরত হাজার হাজার শ্রমিক কিন্তু বেকার হয়ে যাবে। এই বিষয়টি ভাবনায় নিয়ে আমাদের মালিক, শ্রমিক সকলকে, পাশাপাশি সরকারকে পদক্ষেপগুলো নিতে হবে। আইন শৃঙ্খলাটা রক্ষা করা এই মুহূর্তে অনেক বেশি জরুরি আমাদের জন্য। কিন্তু গত 1 মাসে অর্থনীতিতে বড় পদক্ষেপ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যোগ্য লোকদেরকে, যেমন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মতো লোক, যিনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি, উনি অর্থ উপদেষ্টা, এটি আমাদেরকে অনেক বেশি আশাবাদ করে। পরিকল্পনা উপদেষ্টা, যিনি এর আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, বিদগ্ধ জ্ঞানী ব্যক্তি, ওনাদের মতো আলোকিত ব্যক্তি এই পদে আছেন। আমরা আশাবাদী যে সঠিক পরিকল্পনা নিয়ে অর্থনীতিকে সঠিক জায়গায় ওনারা নিয়ে যাবেন। একদম। ব্যাংক খাতে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, উনি অবশ্যই অর্থনীতিতে বাংলাদেশের বেসরকারি গবেষণা ইনস্টিটিউট, সেন্টার ফর পলিসি, উনি নির্বাহী পরিচালক, উনি IMF-এরও কর্মকর্তা ছিলেন। এগুলো আমাদেরকে আশাবাদ করতে শেখায়। তবে তিনি বলেছেন 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে এবং উনি বলেছেন, এবং আমরা আশাবাদী এবং উনি এটা পারবেন। এর জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে, অংশীজনদেরকে সম্পৃক্ত করতে হবে, আমাদের মতামত নিতে হবে, সকল সেক্টরের মতামত নিয়ে আমরা আশা করি ওনারা তাই করবেন। কারণ এর মধ্যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটি কমিশন গঠন করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে। সেখানে অর্থনৈতিক দুর্নীতির বিচারের শ্বেতপত্র প্রকাশ করা হবে না, শ্বেতপত্র প্রকাশ করা হবে কিভাবে অর্থনীতিকে সঠিক পথে নেওয়া যায়, তার শ্বেতপত্র প্রকাশ করবে। এটি আশাবাদের দিক। আশা করি অর্থনীতি একটা শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য সরকার আন্তরিক, ব্যবসায়ীরা অবশ্যই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে, কারণ ব্যবসায়ীরও তো বৈষম্যের শিকার ছিল। একদমই। ফেয়ার বিজনেস তো আমরা আসলে এই দেশে দেখতে পাইনি। আমরা সেই জায়গায় ফিরে আসতে চাই, অতীতে ফিরে যেতে চাই না। ভবিষ্যৎ বাংলাদেশে সকলের জন্য সমতল মাঠ থাকবে, সকলের জন্য ফেয়ার বিজনেসের পরিবেশ থাকবে। কেউ অনেক সুবিধা নিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাবে, আর কেউ ব্যবসা করতে না পেরে শুধুমাত্র মতপার্থক্য, ভিন্ন মতের, ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, কিন্তু রাজনৈতিক বিশ্বাসের কারণে ব্যবসায়ী হিসাবে তাকে হেনস্থা করা হবে, কোনো সুযোগ সুবিধা, রাষ্ট্রের স্বীকৃত সুবিধা থেকে সে বঞ্চিত হবে, এমন বাংলাদেশ আমরা চাই না, এমন অর্থনীতি আমরা চাই না। অর্থনীতির উন্নয়নের জন্য আসলে এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে। আমরা যদি আরেকটি বিষয় আসি, সুন্দর বাংলাদেশের জন্য আসলে স্বাস্থ্য খাত গুরুত্ব দেওয়া প্রয়োজন। আসলে নাগরিক যদি তার বেসিক নিড ঠিকভাবে না পায়, নাগরিক সুন্দরভাবে চিন্তা করতে পারবে না এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে না। স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন? আমি শুধু একটি তথ্য আপনাদেরকে দিতে চাই যে আমাদের স্বাস্থ্য খাতটি ঢেলে সাজানো দরকার। মানুষের আত্মবিশ্বাস এখানে খুবই কম। আমাদের প্রচুর জনসংখ্যা যারা নির্ভরতার কারণে অথবা তাদের সে আত্মবিশ্বাস তৈরি না হওয়ার কারণে বিদেশে চলে যায়। আমাদের প্রচুর মুদ্রা আমরা হারাচ্ছি, আমাদের অর্থই বাইরে চলে যাচ্ছে। আমাদের দেশে সরকারি হাসপাতালের সংখ্যা 654টি, বেসরকারি হাসপাতালের সংখ্যা 5055টি। এর মধ্যে যখন একটা রোগী মুমূর্ষু অবস্থায় চলে যায়, তাকে আইসিইউতে শিফট করতে হয়। সরকারিভাবে আইসিইউ বেডের সংখ্যা 432 মাত্র, 16 কোটি 18 কোটি জনসংখ্যা। এর মধ্যে ঢাকায় 322, ঢাকার বাইরে বিশাল জনসংখ্যার বসবাস, তাদের জন্য আছে মাত্র 110টি আইসিইউ বেড। বেসরকারি খাতে আছে 737টি আইসিইউ বেড। এর মধ্যে ঢাকা মহানগরে 494,
ঢাকা জেলায় 267, অন্যান্য জেলায় 243। প্রয়োজনের তুলনায় খুবই অনেক কম। কম, অনেক। দেশের 65% বেশি রোগী চিকিৎসা আসলে বেসরকারি হাসপাতালেই নিচ্ছে। যা অনেকটা ব্যয়বহুল। ব্যয়বহুল। চিকিৎসা সেবায় বড় অবদান কিন্তু বেসরকারি খাতের। কিন্তু আমরা তো চাই আমাদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এগুলো সরকারের দায়িত্ব নেবে, যেভাবে অন্যান্য দেশে দেয়, অথবা সুযোগ তৈরি করে দেবে। অবশ্য স্বাস্থ্য বীমা আমাদের দেশে মাত্র চালু হয়েছে। এটিকে যদি সরকারিভাবে আরও বৃহৎ পরিকল্পনার মধ্যে দিয়ে প্রতিটি নাগরিককে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা যায়, আমি আশা করি জনগণ স্বাস্থ্যের সুবিধা পাবে। উদ্যোগটা সরকারকেই দিতে হবে এবং এই সরকারের কাছ থেকে সেই প্রত্যাশা আমাদের রয়েছে। আমাদের যিনি এখন স্বাস্থ্য উপদেষ্টা, উনি প্রান্তিক লেভেল থেকে স্বাস্থ্য, শিক্ষা, মানুষের ক্ষুদ্র ঋণ এগুলো নিয়ে কাজ করে এসেছেন। ওনার প্রতি আমাদের অগাধ আস্থা, বিশ্বাস আছে। কারণ উনি যা দেখে এসেছেন, আশা করি স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন, সংস্কার অবশ্যই ছোট ছোট বিষয়গুলো আসলে গুরুত্বের সাথে দেখলে দেশের উন্নয়ন অবশ্যই হবে এবং আমরা কাঙ্ক্ষিত আমাদের সেই বাংলাদেশ পাবো। অসংখ্য ধন্যবাদ জনাব দেলোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা আলোচনা করছিলাম কেমন বাংলাদেশ চাই। ধন্যবাদ সবাইকে আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আবারও আগামীকাল দেখাবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।